আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ অল ফিট এন্ড ফাইন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে সেটটি রয়েছে এটা স্যামসাং এর A03s। তো স্যামসাং এর A03s এই সেটটার একটা কমন সমস্যা হলো যে টাচটা কাজ করে না। তো এই টাচটা কাজ করে না, এর জন্য আমাদেরকে সিপিইউটাকে রিভল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব সিপিইউ রিভল করতে গিয়ে কিছু কিছু টেকনিশিয়ান বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যান। তো সেই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় এর বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ভিডিও শুরুতে একটি মেসেজ দিতে যাচ্ছি। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের নতুন বেসিক ভর্তি চলছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আইসি রিবোলিং, ইএমএমসি প্রোগ্রামিং, বোর্ড নিউ স্কেমেটিক ডায়াগ্রাম, আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার সহ সব ধরনের কাজ শেখানো হয়। বন্ধুরা, আমাদের এখানে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ব্ল্যাকবোর্ডে যে কাজ শেখানো হয় ওইখান থেকে হয়তো 100% কাজ শেখা সম্ভব না, কিন্তু দোকানে বসে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এখান থেকে যদি কাজটা শিখে যান তাহলে অবশ্যই আপনি একটি প্রতিষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দক্ষতা এখান থেকে অর্জন করতে পারবেন। তো আমাদের এখান থেকে আজকে যে বিষয়গুলো জানতে পারবেন, যে কি পরিমাণ হিট দিয়ে আইসিটা উঠাইতে গেলে এটা সাধারণত সমস্যা হয় না, তার পরবর্তীতে এটা পরিষ্কারের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, আইসিটা রিভলভ করার সময় আমরা যে তাতাল দ্বারা পরিষ্কার করি ওইখানে কি পরিমাণ তাতালের হিট লাগলে আইসিটা বাতিল হয়ে যায় এই ব্যাপারে আলোচনা করব। অনেক সময় আমরা লক্ষ্য করি যে সিপিইউটা লাগানো হয়েছে কিন্তু তারপরেও সেটা ওপেন হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে সেই ব্যাপারে এখানে আলোচনা করব। তো আমরা এই মুহূর্তে এই সেটার সিপিইউটাকে উঠাইতেছি। তো সিপিইউটা উঠাইতে গিয়ে আমরা হিট রাখছি 350, আর আমরা যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি সেটা হলো কুইকের 857 DW+। দেখা গেছে যে বিভিন্ন ধরনের হট এয়ার গানে বিভিন্ন ধরনের হিট বের হয়। এজন্য আপনি যে হট এয়ার গানটা ইউজ করবেন সেটা দিয়ে কি পরিমাণ হিটে একটা আইসি উঠানো সম্ভব সেটা নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। যদি কম বেশি হিট হয় তাহলে দেখা যাবে যে মাদারবোর্ডটা ফুলে গেছে অথবা আইসিটা বাতিল হয়ে গেছে। তো হিটের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বন্ধুরা, লক্ষ্য করছেন যে আমরা মাদারবোর্ডটা পরিষ্কার করতেছি। তো মাদারবোর্ডটা পরিষ্কার করতে গেলে আমাদেরকে কালো গ্লু পরিষ্কারের ক্ষেত্রে হালকা হিট দিয়ে পরিষ্কার করতে হবে। কিন্তু এই মাদারবোর্ডটার যে কালো গ্লু এটা একেবারে নরম, এটা নরম হওয়ার কারণে আমরা জাস্ট ওই তাতালের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করছি। যদি অনেক সময় হার্ড গ্লো থাকে তাহলে আপনারা কি করবেন, হালকা হিট দিয়ে একটা নাইফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। A03s হয়, এটা সামান্য তাতাল দিয়ে ঘষণ করলে এটা পরিষ্কার হয়ে যায়। তারপরে আমাদের যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, অনেক সময় এই গ্লু পরিষ্কারের ক্ষেত্রে দেখা যায় যে এর সাইড দিয়ে অনেক সময় কালো গ্লু থেকে যায়। এটা মাদারবোর্ড যখন আমরা সিপিইউটা মাদারবোর্ডে বসাই ওই মুহূর্তে দেখা যায় যে কিছু কালো গ্লো আইসির মধ্যে চলে আসে এবং আইসিটা সঠিকভাবে লাগে না। এই জন্য আমাদেরকে পরিষ্কারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিখুঁত নির্ভেজালভাবে এটা পরিষ্কার করতে হবে। তো এই মুহূর্তে আমাদের ছোট্ট একটা নাইফ দ্বারা আমরা এটা পরিষ্কার করতেছি। তো অনেক সময় দেখা যাবে যে কিছু কিছু পিন এটা কালো গ্লোর নিচে লুকিয়ে আছে, সেটা হালকা করে সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে আমরা পরিষ্কার করে দেব। মাদারবোর্ডটা নিখুঁতভাবে পরিষ্কার করার পরে আমাদের কাজ হবে আইসিটাকেও সুন্দরভাবে পরিষ্কার করা। বন্ধুরা, এই নাইফগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা এই নাইফের সাহায্যে এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো এর পাশে যে ছোট ছোট ক্যাপাসিটর থাকে সতর্কতার সাথে কাজ করতে হবে যেন এই ক্যাপাসিটরের মধ্যে খোসা লেগে যেন ক্যাপাসিটরগুলো উঠে না যায়। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে পাশে যে ক্যাপাসিটরগুলো থাকে এগুলো নন পোলার ক্যাপাসিটার, অর্থাৎ যদি কোনোটা উঠে যায় তাহলে এটা শুধু বসায় দিলেই হবে। এটার পোলারিটি নিয়ে চিন্তা করতে হবে না কোন পাশে বসাবেন বা কিভাবে বসাবেন। আর দু একটা ক্যাপাসিটর পড়ে গেলেও সমস্যা হয় না, কারণ হলো যে ক্যাপাসিটরের কাজটা হলো সঠিকভাবে ফিল্টারিং করে আইসির ভিতরে এম্পিয়ার বা কারেন্টটা পাস করা। তো ওই ক্ষেত্রে দু একটা ক্যাপাসিটর পড়ে গেলেও সমস্যা হয় না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। অবশ্যই সতর্ক থাকতে হবে যেন রেজিস্টরগুলো কোনো সমস্যা না হয়। কিন্তু রেজিস্টর যদি পড়ে যায় তাহলে দেখা যাবে যে ডিসপ্লেতে হয়তো লেখা আসবে না, ক্যামেরাটা না আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
তো সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে এই রেজিস্টারগুলো না পড়ে, আর যদিও পড়ে যায় তাহলে সেম মানের রেজিস্টার এখানে লাগাই দিতে হবে। বন্ধুরা, আমরা নিখুঁতভাবে পিসিবিটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি। তো এই মুহূর্তে আমাদের পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা ফ্লেক্স পেস্ট ব্যবহার করতেছি, আর ফ্লেক্স পেস্টের পরে সোল্ডারিং উইক দিয়ে কয়েকবার একটু ঘর্ষণ করব যাতে এটা নিখুঁতভাবে পরিষ্কার হয়ে যায়। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যে আমাদের কাছে অনেক সেট আসে যে সিপিইউ রিবল করতে গিয়ে ডেট হয়েছে অথচ সেটটা ওপেন হচ্ছে না। তখন আমরা এটা খুলে যে যতদূর লক্ষ্য করি যে মাদারবোর্ডটা হয়তো ভালো পরিষ্কার ছিল না, অথবা তাতাল দিয়ে এই পরিমাণ ঘষাঘষি করা হয়েছে যে সবগুলো ভল একসাথে করে ফেলছে। তো অনেক সময় এটা যখন উঠানো হয়, আইসিগুলো যখন মাদারবোর্ড থেকে উঠানো হয় তখন অল্প হিট দেওয়ার কারণে অল্প হিট দেয় এবং নাইফ দ্বারা খুব জোরে জোরে চারি দেয়, তখন মাদারবোর্ডের প্রিন্ট ছিঁড়ে একেবারে উঠে যায়। তো আমরা এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করি। সুতরাং আজকের এই ভিডিওটা যারা শুরু থেকে দেখতে থাকবেন, ইনশাল্লাহ এর নিয়ম অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। সিপিইউ রিবলের ক্ষেত্রে যে বিষয়গুলো সতর্ক থাকতে হয় তার মূল দিকটা হলো হিটটা যে ব্যবহার করা হবে, হিটের পরিমাপটাই হলো সিপিইউ রিবোলিংয়ের মূল বিষয়। যদি আমাদের এই হিটগুলো সঠিক থাকে তাহলে মাদারবোর্ডটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অতিরিক্ত হিটে মাদারবোর্ড নষ্ট হতে পারে, আইসিও নষ্ট হতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে আলোচনা করব কিভাবে একটা সিপিইউ পরিষ্কার করতে হয়। তো প্রথমেই আমরা হট এয়ার গানের হিট দিয়ে একটা নাইফ দিয়ে কালো গ্লুগুলো পরিষ্কার করে নেব। তো আমরা লক্ষ্য করছি যে অনেকেই এখানে কালো গ্লুগুলো পরিষ্কার করার জন্য শুধুমাত্র তাতাল ব্যবহার করে থাকে। তাতাল, ফ্লেক্স পেস্ট, বল পেস্ট অর্থাৎ শোল্ডার পেস্ট, এটি দিয়ে প্রচুর পরিমাণে ঘষতে থাকে। এই ঘর্ষণের কারণে আইসি নষ্ট হতে পারে, আইসি প্রিন্ট নষ্ট হতে পারে। তো আমাদের সতর্কতার সাথে কাজ করতে হবে। অবশ্যই এখানে তাতালের প্রয়োগ যত কম হবে তত আইসিটার জন্য ভালো। আমরা অল্প অল্প হিট দিয়ে একটা নাইফ দিয়ে এটা আইসিটা পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আইসিটা পরিষ্কার করার জন্য এই মুহূর্তে আমরা ফ্লেক্স পেস্ট ব্যবহার করব। ফ্লেক্স পেস্টের সাথে শোল্ডার পেস্ট ব্যবহার করব। দুইটা পেস্ট একসাথে ব্যবহার করলে যে বলগুলো একেবারে হিডেন হয়ে থাকে ওই বলগুলো দেখা যায় যে খুব সহজে বের হয়ে আসে। তাতালের ব্যবহারটা খুব কম করব যাতে অতিরিক্ত হিটে আইসিটা নষ্ট না হয়। তো তাতালের থেকে অনেক আইসি শর্ট হয়ে আইসিটা বাতিল হয়ে যায়। বন্ধুরা, আমাদের আইসি পরিষ্কারের পর্বটা প্রায় শেষের দিকে। তো এই মুহূর্তে আমরা অফটেন বা থিনারের মাধ্যমে এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আইসিটা পরিষ্কার করার পরে আমরা লক্ষ্য করব যে এর কোনো পিন হিডেন হয়ে আছে কিনা। যদি হিডেন হয়ে থাকে তাহলে সেটাকে হয়তো ধারালো কিছু দেওয়া ধীরে ধীরে খুঁটে খুঁটে সেটা বের করে নিতে হবে। আর যদি হিডেন হয়ে না থাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এটাকে রিবলের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমাদের আইসি পরিষ্কার শেষ। এই মুহূর্তে আইসিটাকে আমরা রিবল করব। রিবোলিংয়ের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেটা হলো, যারা একেবারে নতুন শুধু তাদের জন্য এই আলোচনাগুলো করতেছি। আমাদের যে শোল্ডারিং পেস্ট, এই পেস্টের মাঝে অনেক সময় তরল পানি জাতীয় একটা জিনিস বেশি থাকে। তো ওইটা আমরা যে কোনো একটা টিস্যু দিয়ে ভালো করে শুকিয়ে নিব, তাহলে আইসিটা বলগুলো সুন্দরভাবে বসবে। অন্যথায় ওটা যদি বেশি পানি থাকে তাহলে বলগুলো অনেক সময় ফুলে ওঠে। তো এই মুহূর্তে আমরা হিট দিচ্ছি 250-র মধ্যে এবং হাওয়াটা একেবারে 0-র মধ্যে রাখছি। আমাদের হট এয়ার গান হলো কুইকের 857 DW+। সব হট এয়ার গানে একই রকম হাওয়া বের হয় না, সুতরাং আমরা যেটা ব্যবহার করতেছি ওইটা দিয়া কি পরিমাণ হিট দিতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে একবার বল করার পরে সবগুলো বল হেলদি হয় না। বলগুলোকে একেবারে হৃষ্টপুষ্ট করার জন্য 2বার অথবা 3বার আইসিটাকে আমরা বল করতে পারি। তো আমাদের আইসিটা ইনশাল্লাহ সুন্দরভাবে বল হয়ে গেছে। তো আমরা এরপরেও আরেকবার বল করার চেষ্টা করব। একটা ধারালো সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে এটাকে কেটে আবার পেস্ট ব্যবহার করে
সর্বশেষ বল তৈরি করার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে হাওয়াটা যত কমায় রাখা যায় তত ভালো। তো আমরা এক সময় যখন নতুন নতুন কাজ শিখি তখন প্রচুর পরিমাণে হিট দিতাম। হিটের কারণে দেখা যেত যে একেবারে টিন সহ ফুলে উঠতো। তো এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক হয়ে কাজটা করতে হবে যাতে টিন ফুলে না ওঠে, অর্থাৎ হিটটা একটু কম রেখে, যেহেতু আমাদের এই পেস্টগুলো 183°C তাপমাত্রায় গলে যায়, তো সুতরাং আমাদের 200-250 হিট রেখে বল করলেই সুন্দরভাবে বল হয়ে যাবে। বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল সার্ভিসিং রিপেয়ারের সাথে সম্পৃক্ত, কিন্তু আইসিগুলো রিবল করতে গেলে অথবা সিপিইউ কাজ ধরতে গেলে বিভিন্ন সমস্যা ফিল করে থাকেন, আমি গ্যারান্টির সাথে বলছি অনলি 7 দিন আমাদের এখানে কাজ শিখবেন। 7 দিনের ভিতরে সিপিইউ রিবোলিংয়ের যে ঝামেলাগুলো আছে A to Z আমরা আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। 7 দিনের ভিতরে যে মেজারমেন্টগুলো কি হবে, একটা সিপিইউ ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং কত আসবে, কি আসল বিষয়, এই বিষয়গুলো বিস্তারিত আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা 7 দিনের ভিতরে কাজগুলো সম্পূর্ণরূপে শিখতে পারবেন। তো এখানে আমরা প্রথমেই ফ্লেক্স পেস্ট দিয়ে নিব। তো ফ্লেক্স পেস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে আইসিটা বাসতে থাকবে, আর যদি আইসিটা বাসতে থাকে তাহলে সঠিকভাবে পাগুলো বসবে না। এই জন্য যত সামান্য পরিমাণে পেস্ট দিয়ে আমরা আইসিটা বসিয়ে নিব। আইসিটা বসাইতে এর দুই পাশে গোল্ডেন একটা দাগ থাকে, ওই দাগ বরাবর সুন্দরভাবে নিখুঁতভাবে আগে বসাবো। বসানোর পরে আমরা আইসির মধ্যে হিট দেব। তো আমরা যখন আইসিতে হিট দেব, তো 2টা পর্বে আইসিটাকে হিট দেওয়ার চেষ্টা করব। প্রথম আইসিতে হিট দিয়ে জাস্ট লক্ষ্য করব যে আইসিটা সুন্দরভাবে বসে গেছে কিনা। যখন ফাইনালি আইসিটা বসে যাবে ওই মুহূর্তে একেবারে অল্প হিট থাকবে। আইসিটা যখন বসে যাবে তারপরে 350 এবং হাওয়া 440-এর মধ্যে রেখে আমরা এটাকে জাস্ট 1 মিনিট পরিমাণ হিট দেব। 1 মিনিট অথবা 40 সেকেন্ড এই পরিমাণ হিট দেওয়ার পরে আমাদের আইসিটা ইনশাল্লাহ সঠিকভাবে বসে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করছি যে আইসিটা সঠিকভাবে বসানোর পরেও অনেক সময় দেখা যায় যে কম্পিউটারে লাগাইলে শুধু ইউএসবি পাচ্ছে কিন্তু সেটটা ওপেন হচ্ছে না। তো এই ক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় এখানে হিট দিতে গিয়ে সিপিইউতে ইএমএমসিতে হিট লেগে যেতে পারে। তো সেই সব ক্ষেত্রে ইএমএমসিটাও সাথে রিভলভ করা প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা সতর্কতার সাথে কাজ করব যেন ইএমসিটার থেকে হিট কম লাগে। যে ইউএসবি পাচ্ছে ওই ক্ষেত্রে সেটা ওপেন হয় না, এই জন্য আমাদের প্রয়োজন হলে সেটাকে ফ্ল্যাশও দেওয়া যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হিটের পরিমাণ যদি বেশি লেগে থাকে সিপিইউর মধ্যে, তো ওইসব ক্ষেত্রে সেটা ওপেন হইতে অনেকটা বেশি সময় নেয়। তো আমাদের অবশ্য কিছু সময় দেওয়া উচিত। অনেক সময় দেখা গেল যে সব কিছুই ঠিক দেখাচ্ছে কিন্তু সেটা ওপেন হচ্ছে না, ওই ক্ষেত্রে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এটাকে ঠান্ডা করা যেতে পারে, তারপরে ওপেন করলে ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। নিতান্তই যাদের একেবারেই সেটটা ওপেন না হয়, ওই ক্ষেত্রে কোনো পুরাতন সেট থেকে সিপিইউ এবং ইএমএমসি একসাথে যদি লাগায় দেওয়া হয় তাহলে সেটটা নিশ্চিত ওপেন হয়ে যাবে। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম এর প্রত্যেকটা বিষয় যদি একজন টেকনিশিয়ান সম্পূর্ণরূপে ফলো করে, ইনশাল্লাহ যে কোনো রানিং সেট উনি ডেড রিস্ক ছাড়াই কাজ করে ওকে করতে পারবেন। নিয়মিত আমাদের এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে, আমরা যখন অবসর সময় পাই এই হোয়াটসঅ্যাপের আপনাদের উত্তরগুলো দিয়ে থাকি। আমাদের কাজটা এই মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেল। এর পরবর্তীতে জাস্ট আমরা লক্ষ্য করব যে সেটা ওপেন হয় কিনা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ছেড়ির মধ্যে চার্জারটা প্লাগিং করব। চার্জারটা প্লাগিং করার পরে দেখা যাক যে চার্জিংয়ের লোগোটা দেখা যায় কিনা। যদি চার্জিংয়ের লোগোটা দেখা যায় ইনশাল্লাহ আমাদের প্রথম ধাপ সম্পূর্ণ হয়েছে বলে ধরে নিব।
তো আমরা অপেক্ষা করছি যে চার্জিংয়ের লোগোটা দেখায় কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ চার্জিংয়ের লোগোটা দেখাচ্ছে। তারপরে সেটা পাওয়ার অন করার জন্য চেষ্টা করছি। তো যেহেতু চার্জিংয়ের লোগোটা দেখাচ্ছে, ইনশাল্লাহ কিছু সময় নিতে পারে, সেটা ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো আমাদের স্যামসাং গ্যালাক্সি লেখা চলে আসছে, আশা রাখি সেটটা সম্পূর্ণরূপে ওপেন হবে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।